মনে হচ্ছে দাদার ঘর থেকে টিভির আওয়াজ আসছে। কি রে, তুই কি লিফটেই থাকবি নাকি? এসে গেছি তো না? ও হ্যাঁ হ্যাঁ, ভাই লোক, মোবাইলগুলো এবার পকেটে ঢুকিয়ে ফেলে। জানিস তো দাদার ঘরে এটাই রুলস, রিহার্সাল রুমে মোবাইল নো এন্ট্রি। जो आज्ञा मेरे आका। দাদা ঘরে আছো? আমরা এসে গেছি। কি ব্যাপার বলতো? চল ঘরে ঢুকি। কি রে, দাদা তো ঘরে নেই মনে হচ্ছে। বাড়ি আছে তো? কি যে বলিস, আমাদের আসতে বলে দাদা বেরিয়ে যাবে? দাদা যে বাড়ি আছে তার সব থেকে বড় প্রমাণ এই যে টিভি, এটা চলছে মানে দাদা আছে। আরে শুধু টিভি নয়, টিভি তো অনেকের বাড়িতেই চলতে পারে। আর স্পেসিফিক্যালি বল, দূরদর্শন চলা মানে দাদা বাড়ি আছে। সত্যি আজকাল এত রকমের চ্যানেল, এত রকমের অনুষ্ঠান, তবু দাদা যে কেন শুধু এই ন্যাশনাল চ্যানেল নিয়ে পড়ে থাকে কি জানি, বুঝতেই পারি না। বাহ, দারুণ গাইছে কিন্তু বল। ফোক সং আমার ভীষণ ভালো লাগে। মনে হয় নিজে যদি গাইতে পারতাম। থাম না, একটু গানটা দেখি। একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ওমরে স্বভাব তো কখনো যাবে না। নিসা গামা বামা গামা বানি সানি বানি সা গানি সানি দা বামা গামা বামা গারে নিসা নিসা রেসা নিসা গামা পা 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 পা পা। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। ছাড় পোকারই স্বভাব যেমন রক্ত চষে খায়। দাদা এসে গেছে। যেমন রক্ত চষে খায়। এসে গেছিস তোরা? হাতে না ধরিলে বস্তু কি নিয়ে আলোচনা হচ্ছে? না না, তেমন কিছু না। ওই আমরা এতক্ষণ ধরে ডেকে তোমাকে সারা পাচ্ছিলাম না তো, তাই। কি না মানে তারপর দূরদর্শন চলছে দেখে বুঝতে পারলাম তুমি বাড়িতেই আছো। ওহো, অনুষ্ঠানটা শুরু হয়ে গেল। দেখ, এই ছাদে গাছগুলো পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেল। আচ্ছা দাদা, সারাক্ষণ তোমার এই দূরদর্শনের অনুষ্ঠানগুলো কি করে এত ভালো লাগে গো? এত এত আকর্ষণীয় চ্যানেল, এত এন্টারটেনমেন্ট থাকতে অবশ্য এখন যে গানগুলো চলছে বেশ মজারই ছিল। আমি তো এক পাক নেচেই নিলাম। এই হলো তোদের মুশকিল। সস্তা এন্টারটেনমেন্টে এত মত্ত হয়ে আছিস আজকাল যে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, তার মান একেবারে ধুলোয় লুটোতে বসেছে। এটা কি ঠিক বলছো দাদা? আজকাল আমরা যা কিছু করি সবই কি সস্তা এন্টারটেনমেন্ট নাকি? এই যে আমরা নাচ গান করছি, নাটকের নেশায় তোমার এখানে ছুটে আসছি, এই সব কিছু কি সস্তা এন্টারটেনমেন্ট নাকি? আহা, এত ক্ষেপে যাচ্ছিস কেন? আমি তো জেনারেল একটা কথা বললাম, পার্টিকুলারলি তোদের কথা তো বলিনি। আচ্ছা একটু ভেবে দেখ, কিছুক্ষণ আগে তোরা বলছিলি না দূরদর্শনের কি আমাকে আকর্ষণ করে? বিশেষ কোনো অনুষ্ঠানের কথা বলবো না, দূরদর্শনের প্রতিটি পরিবেশনায় থাকে পরিচ্ছন্নতা, মানুষের চিন্তা চেতনাকে সমৃদ্ধ করার চেষ্টা থাকে, আর আমাদের দেশের শিল্প সংস্কৃতিকে উন্নতভাবে তুলে ধরার প্রচেষ্টা থাকে।
এটাই আমাকে আকর্ষণ করে, তাই আমার ভালো লাগে। তার মানে কি তুমি বলতে চাচ্ছো দাদা যে অন্য কোনো চ্যানেলে সমৃদ্ধির ব্যাপারগুলো নেই, মানে আমাদের এই সংস্কৃতির প্রকাশ নেই? নেই আমি এই কথাটা বলবো না, অবশ্যই আছে, তবে একটা পরিষ্কার পার্থক্য আছে। বলতে পারিস এটা আমার প্রজন্মের দৃষ্টি আর তোদের প্রজন্মের দৃষ্টির পার্থক্য। নির্বিচারে যা খুশি প্রদর্শন দূরদর্শনে কখনোই হয় না। বিষয়, ভাষা, পোশাক সব ক্ষেত্রেই নজর রাখা হয়। মানুষের মননের পক্ষে শালীন কিনা, মঙ্গলজনক কিনা, আনন্দদায়ক কিনা সেটাও দেখা হয়। আরে দূরদর্শন হচ্ছে আমাদের কৃষ্টি বহনের শেকড়গুলোর মধ্যে একটা। আচ্ছা সুরঞ্জনা, তুই তো ভালোবেসে আজকের এই ইঁদুর দৌড়ের মধ্যেও ইতিহাস নিয়ে পড়াশোনা করেছিস, মাস্টার্স করেছিস। এর ইতিহাসটা জানতে কোনো সময় ইচ্ছে হয়নি তোর? দাদা, দূরদর্শনের ইতিহাসের কথা বলছো? হ্যাঁ রে, এটাই তো ভারতের টেলিভিশনের শুরু, এটাই তো মূল। তারপর এটাকে ভিত্তি করেই তো আজকাল নিত্য নতুন যত চ্যানেল তৈরি হচ্ছে। তো জানিস কত বছর আগে, কত সালে শুরু হয়েছিল দূরদর্শন? দাদা, আমি একটু মাঝখানে ঢুকছি, তোমার কাছ থেকে দূরদর্শনের কথা শুনবো, কিন্তু তার আগে যদি বলো আজ কেন এই বিশেষভাবে আমাদের ডেকে পাঠালে? আমার তো মনে হচ্ছে দাদা নিশ্চয় আজ আমাদের আগামী নাটকের জন্য নতুন স্ক্রিপ্ট পেয়েছে, তাই না? কবে থেকে রিহার্সাল দাদা? আমিও সেটাই ভাবছিলাম। এই এই মাসের শেষে আমার একটা ইন্টারভিউ আছে, তো সেটার জন্য একটু প্রিপারেশনও নিতে হবে। তো মনে হয় রোজ রিহার্সালে আসতে পারবো না। ব্যাস ব্যাস ব্যাস, সব কথা কি তোরাই বলে ফেলবি না আমাকেও কিছু বলতে দিবি? আজ মোটেও তোদের কোনো নাটকের রিহার্সালের জন্য ডাকিনি। তাহলে আজ আমরা একটা জন্মদিন উদযাপন করব একসাথে। জন্মদিন? কার জন্মদিন? আজ তো আমাদের কারোরই জন্মদিন নয়। আজ তো তোমারও জন্মদিন নয়। হ্যাঁ। তাহলে? কিন্তু আমাদের নিজেদের জন্মদিন ছাড়া আমরা কি অন্য কারো জন্মদিন উদযাপন করতে পারি না? নিশ্চয়ই পারি, কিন্তু সেটা কার? আমরা কি চিনি তাকে? এই তোদের একটা দোষ, বড় অধৈর্য তোরা। একটু অপেক্ষা কর, সব কিছু জানতে পারবি, ঠিক আছে? ঠিক আছে দাদা। তার আগে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল সেটা শেষ করি। হ্যাঁ দাদা। তা সুরঞ্জনা বল, দূরদর্শনের পথ চলা কত সাল থেকে শুরু? পারবি না? কিরে তোরা? হ্যাঁ রে রূপম, তুই তো আজকাল চাকরির ইন্টারভিউ দিচ্ছিস খুব, তা তুইও বলতে পারবি না? না দাদা। ঠিক আছে, আমিই বলি, জেনে রাখা ভালো। হ্যাঁ দাদা। শোন, 1959-এ দিল্লিতে ছোট্ট পরিসরে এর পথ চলা শুরু। আচ্ছা সে সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিল সেটা বলতে পারবি তো? 1959 তো? তখন রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। একদম ঠিক, ডক্টর রাজেন্দ্র প্রসাদই ভারতে দূরদর্শনের সূচনা করেন। আর সেই সময় রাজধানী দিল্লির মাত্র 40 কিলোমিটার এলাকা এর আওতায় ছিল। আর সপ্তাহে মাত্র 2 দিন 1 ঘন্টা করে অনুষ্ঠান সম্প্রচারিত হতো। সপ্তাহে মাত্র 2 দিন? হ্যাঁ রে, আর 1965 থেকে এর দৈনন্দিন সম্প্রচার শুরু হয় আকাশবাণীর অংশ হিসেবে। আর দিনে মাত্র 3 ঘন্টার অনুষ্ঠান সম্প্রচারিত হতো, আর একটি নিউজ বুলেটিন থাকতো 5 মিনিটের। আচ্ছা তোরা কেউ আন্দাজ করতো দূরদর্শনে সবচেয়ে বেশি দিন ধরে চলেছে কোন অনুষ্ঠান? দাদা আমি বলি, বল। আমার মনে হয় বলিউড ফিল্ম। ধুর, আমি বলছি দূরদর্শনের অনুষ্ঠান। সিনেমাই তো সবচেয়ে জনপ্রিয়, তাহলে কি চিত্রহার? আমার মনে আছে ছোটবেলায় মা খুব চালিয়ে রাখতো এই চিত্রহারের গানগুলো। হ্যাঁ, কিছুটা ঠিকই বলেছিস, কিন্তু তার পাশাপাশি দূরদর্শনে সবচেয়ে বেশি দিন ধরে চলে কৃষি দর্শন, যে অনুষ্ঠানটি আজও
ভারতবর্ষের সমস্ত আঞ্চলিক চ্যানেলগুলোতে সম্প্রচারিত হয়, আর তাতে কৃষি সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া হয়। 1975 থেকে 76 পর্যন্ত দেশের মাত্র 7টি শহরে দূরদর্শনের সম্প্রচার হতো, আর 1982 থেকে শুরু হয় জাতীয় সম্প্রচার, আর সে বছর থেকেই ভারতের বাজারে চলে আসে রঙিন টিভি, আর ওই বছরই শুরু হয় দূরদর্শনের সরাসরি সম্প্রচার। আচ্ছা, তোরা কেউ বলতে পারবি সর্বপ্রথম কোন অনুষ্ঠান দূরদর্শনের সরাসরি সম্প্রচারিত হয়েছিল? সরাসরি সম্প্রচার শুরু মানে তো আরেকটা মাইলস্টোন। আমার মনে হয় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ভাষণ হতে পারে। ঠিক বলেছি? ভেরি গুড, তোর বুদ্ধি আছে। সে বছর 15ই আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বাধীনতা দিবসের ভাষণটি সরাসরি সর্বপ্রথম দূরদর্শনে সম্প্রচারিত হয়। এরপর সে বছরই ভারতে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমস, সেটিও সে বছর সরাসরি সম্প্রচার করা হয়। আচ্ছা দাদা, আমার একটা প্রশ্ন আছে। বলে ফেলো। আচ্ছা, তুমি যে বললে কিছুক্ষণ আগে আকাশবাণীর অংশ হিসাবে দূরদর্শনের নিয়মিত সম্প্রচার হয়, কিন্তু এখন তো যতদূর জানি একই মিনিস্ট্রির আন্ডারে হলেও দূরদর্শন আর আকাশবাণী কিন্তু আলাদা। ঠিকই বলেছিস। 1976 থেকেই ভারতে রেডিও আর টেলিভিশনের পরিষেবা আলাদা, কিন্তু ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে। আর 1997 থেকে এই মন্ত্রকেরই নিয়ন্ত্রণে থেকে ব্রডকাস্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার আওতাধীন প্রসার ভারতী নামে রেডিও আর টেলিভিশন দুটোরই দায়িত্ব সামলাচ্ছে। বাপরে বাপ, অন্যতম কত কিছু যে জানার আছে। তোরা এই তথ্যচিত্রটা দেখ, খুব ভালো বানিয়েছে। আমি ততক্ষণে একটু ফ্রেশ হয়ে আসি। আর শোন, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স রাখা আছে, নিয়ে নিস যা। 8 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এগিয়ে চলেছি। প্রকৃতির নয়নাভিরাম দৃশ্যকে চোখে জায়গা দিতে দিতে ক্রমেই অপেক্ষার অবসানের অপেক্ষা করে চলেছি। সত্যি হলোও তাই। গোমতীর দেখা পেয়েই বুঝতে পারলাম মন্দির নগরের মাটি ছুঁতে চলেছি। জাতীয় সড়ক থেকে গাড়ি বাঁদিক নিয়ে কিছু দূর এগোলো, আর তারপরেই অপলক চোখে সাক্ষী হলাম ইতিহাসের। শতাধিক বছর পুরনো এই মন্দির শুধু উদয়পুরবাসী নয়, গোটা রাজ্যের জনগণের কাছে অত্যন্ত আবেগজড়িত একটি জায়গা। স্থাপত্যের দিক থেকেও এই মন্দির বেশ আকর্ষণীয়। চারচালা ও স্তূপ বিশিষ্ট এই মন্দির প্রাচীন ভারতীয় মন্দির শৈলীর এক অপূর্ব নিদর্শন। মন্দিরের স্তম্ভগুলিতে ফুলের প্যাটার্নযুক্ত মোটিভগুলি হাইলাইট করা হয়েছে। ভুবনেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের এক বিকাশময় অধ্যায় রচিত হচ্ছে। 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য দেখ, ত্রিপুরার উপর কি দারুণ ডকুমেন্টারি। কথিত আছে তিনি খুব ভালো লাগছে কিন্তু অনুষ্ঠানটা। পরে স্বপ্নাদৃষ্ট হয়ে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে কোষ্টি পাথরে নির্মিত ত্রিপুরা সুন্দরী বিগ্রহ এনে এই মন্দিরে স্থাপন করেন। দেখ, আমরা দূরদর্শনের অনুষ্ঠান নিয়মিত দেখি না বলে জানি না। এই ঘরে ঢোকার সময় যেই লোকসঙ্গীতের অনুষ্ঠানটা চলছিল বা এখন যেই তথ্যচিত্রটা চলছে, এ কিন্তু রীতিমতো ইন্টারেস্টিং, বল? তাই তো আমরা না দেখে না জেনে অকারণে দূরদর্শনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি। কেন করছিস তুচ্ছ তাচ্ছিল্য? শেকড়কে অবহেলা করে নতুন নতুন চ্যানেলের ডালপালায় ঘুরে বেড়ালেই হবে? সময়ের সাথে তাল মিলিয়ে দূরদর্শনের অনুষ্ঠানও কিন্তু আধুনিক হচ্ছে। নাচ, গান, নাটক তো আছেই, পাশাপাশি তরুণদের জন্য, শিশুদের জন্য, বয়স্কদের জন্য আলাদা আলাদা অনুষ্ঠান, কৃষি বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, বিজ্ঞান বিষয়ক,
সাহিত্য সংস্কৃতি বিষয়ক কি নেই? তুমি যেমনটা চাও তেমনটাই পাবে, কিন্তু প্রতিটি উপস্থাপনায় নান্দনিক, পরিচ্ছন্ন আর উদ্দামতা নেই। আমি এখন থেকে বাড়িতে থাকলে দূরদর্শনের অনুষ্ঠানগুলো দেখবো তো, দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এতদিন মনোযোগ দিয়ে লক্ষ্যই করিনি। আর শোন, যুগের সাথে তাল মিলিয়ে দূরদর্শন এখন হাতের মুঠোয়। মানে মানে হলো দূরদর্শনের নিজস্ব ইউটিউব, ফেসবুক এইসব তো ছিলই, এমনকি খুব শিগগিরই দূরদর্শন আসছে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মে। ওটিটি? আচ্ছা শোন, আজকাল তো প্রত্যেকের ঘরেই প্রাইভেট চ্যানেলগুলোতে কোনো না কোনো সিরিয়াল দেখা হয়। তোরা কি বলতে পারবি দূরদর্শনে প্রথম ধারাবাহিক কোনটা? সে সময় কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল সেটা। রামায়ণ? না না, সেটা আরও অনেক পরে, তারও অনেক আগে। হাম লোগ 1984-এ সেটা সম্প্রচারিত হয়। বাপরে, এত পুরনো! তখন তো আমাদের জন্মই হয়নি। হতো বই কি, কত বড় বড় অভিনেতারা সেখানে অভিনয় করত। হাম লোগ, বুনিয়াদ, কি সব সিরিয়াল। আর তোদের সবার প্রিয় SRK অর্থাৎ শাহরুখ খানও সেই সময়ের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ফৌজি আর সার্কাস থেকে উঠে এসেছে। তারপর এলো মহাকাব্য ভিত্তিক সিরিয়াল রামায়ণ আর মহাভারত। ওরে বাপরে বাপ, মানুষের কি উন্মাদনা! জানিস, রবিবার সকালে যখন এই সিরিয়ালগুলো সম্প্রচারিত হতো, রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যেত। সত্যি এত জনপ্রিয়তা? তবে আর বলছি কি, আজ অনেক বছর পেরিয়ে এলাম। 1991 থেকে বেসরকারি সব চ্যানেলগুলো আস্তে আস্তে আসতে শুরু করলো। দূরদর্শনের জনপ্রিয়তা হয়তো একটু কমলো, কিন্তু জানিস, অনুষ্ঠানের মান নিয়ে দূরদর্শন কিন্তু সমঝোতা করে না। সংবাদের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম তো বটেই, তার পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও যে রীতি দেখবি তোরা, সেটা কত ধীর স্থির, শুদ্ধ উচ্চারণ, কত সুন্দর উপস্থাপনা। এই নতুন নতুন চ্যানেলের মতো নিত্য নতুন যত নাটকীয়তা আর নাচন কোদন নেই। ভুল তথ্য পরিবেশনেরও কোনো সুযোগ নেই। যাকে অনেক কথা বললাম, তোদের বোর করলাম কিনা জানি না, কিন্তু বিষয়গুলো তোদের জেনে রাখা দরকার। কি যে বলো, বোর করবে কেন? রীতিমতো তো রোমাঞ্চ হচ্ছে। এত দীর্ঘ, এত বিচিত্র আমাদের এই দূরদর্শনের ইতিহাস। সত্যি, আমরা সংস্কৃতি নিয়ে কাজকর্ম করি, কিন্তু আমাদের সংস্কৃতির বাহক দূরদর্শনের এই ইতিহাস না জানাটা ভারী অন্যায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি 3rd ফ্লোরে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে এবার আজকের জন্মদিনের বিষয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা তো রহস্য রয়ে গেল। যা তো গোপাল, দরজাটা খোল, ডেলিভারি বয় কেকটা নিয়ে এসেছে। যা যা। ঠিক আছে, এবার রহস্যের সমাধান হবে, তবে কেক কাটার আগে আমার একটা প্রশ্ন আছে। আরও একটা প্রশ্ন? হ্যাঁ, আজকের মতো শেষ প্রশ্ন। বলো দেখি, দূরদর্শনের সূচনা ঠিক কবে থেকে? 1959, তুমি তো বললে। হ্যাঁ, 1959 ঠিক আছে, কিন্তু কত তারিখ? কত তারিখ? আমি জানি, দূরদর্শনের জন্মদিন আজ, মানে 15 সেপ্টেম্বর। আজ দূরদর্শনের জন্মদিন? হ্যাঁ, এই দেখ। ওয়াও! দেখ দেখ দেখ, দূরদর্শন যে আমাদের সবার প্রিয়জন এটাই প্রমাণ। হ্যাঁ, আমরাও কেক কাটতে চলেছি, আর
আজকের দিনকে কেন্দ্র করে এই বিশেষ অনুষ্ঠানটাও শুরু হতে চলছে টিভির পর্দায়। এটার জন্যই মনে মনে অপেক্ষা করছিলাম বিংশ এতক্ষণ। শতাব্দীর মধ্যবর্তী সময় স্বাধীন হবার পর দেশ বিভিন্ন আঙ্গিকে বিকশিত হতে শুরু করে, আর তার সাথে বাড়তে থাকে জনগণের চাহিদা এবং নানান বিষয়ে জানার কৌতূহল। সেই চাহিদাকে মান্যতা দিয়ে ভারত সরকার 1959 সালের 15ই সেপ্টেম্বর প্রতিষ্ঠা করে দূরদর্শনের। আয় এবার সবাই মিলে দূরদর্শনের জন্মদিনের কেকটা একসাথে কাটবো, কারণ দূরদর্শন তোদের, আমাদের, ছোট বড় সবার আপনজন। আমরা তোমায় ভালোবাসি দূরদর্শন।